দর্শক স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ পার্বত্য চট্টগ্রামে অশান্তি কেন। এই আলোচনায় আমরা দুইজন গুরুত্বপূর্ণ অতিথিকে আমন্ত্রণ করিয়েছি। তাদের মধ্যে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস এক জেনারেল ফজলাহি আকবর। স্যার, আপনাকে স্বাগতম। আমাদের সাথে আরও আছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন ফারাজি সাকিব। ওয়েলকাম টু দিস প্রোগ্রাম। থ্যাংক ইউ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমরা শুরুতে এটা বলতে চাচ্ছি যে আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেন নাগিনীর সেই নগ্ন ছোবল থেকে বাঁচতে পারে না। সবসময় ষড়যন্ত্র শুরু হয়েছিল, সেই শুরু থেকেই এখনও চলছে সেই কঠিন ষড়যন্ত্রই বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবেশী একটি দেশের মাধ্যমে। আর আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা 1/2 পার্বত্য চট্টগ্রাম। 3টি জেলা নিয়ে সেই পার্বত্য চট্টগ্রাম নিয়ে 1/2 অংশ, একটা হলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এবং প্রচুর মিনারেল রিসোর্স দিয়ে এই দেশের একটা বিশাল অংশকে অশান্তিময় করে রাখতে চাচ্ছে সন্ত্রাসীরা। আজকে কেনই অশান্ত পরিবেশ সৃষ্টি হলো আবার নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি প্রথমেই এই অনুষ্ঠানে কেন অশান্তি হচ্ছে, এই অশান্তির মূলে কি, কেন শুরু হলো, কেন এই সময়টা বেছে নিল, ফারাজি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এই প্রোগ্রামটিতে ইনভাইট করার জন্য। আসলে পার্বত্য চট্টগ্রামের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটার আমরা যদি ব্যাকগ্রাউন্ড একটু প্রথমে আলোচনা করি, সেক্ষেত্রে আসলে পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা শুরু হয়েছিল প্রায় 80 শতকের পূর্বেই। তো বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে তৎকালীন সময়ে যে শান্তি বাহিনীর যে একটি প্রভাব, শান্তি বাহিনীর প্রভাব এবং বাঙালি জনগোষ্ঠী যে প্রভাবিত হয়েছিল, যার ফলে পার্বত্য চট্টগ্রামে সেখান থেকেই মূলত অশান্তিটার তৈরি। তো বিষয়টা হচ্ছে, আপনি দেখুন, আপনি পার্বত্য চট্টগ্রামে যখন আজকে দৃষ্টিপাত করবেন, সেখানে অনেকগুলি সমস্যা কিন্তু আপনি দেখতে পাবেন। এর মধ্যে প্রধানত যে সমস্যা, সেটি হচ্ছে নিরাপত্তার অভাব, এবং আরও যে একটি অন্যতম সমস্যা, সেটি হচ্ছে গিয়ে একে অন্যের প্রতি যে আস্থা এবং বিশ্বাস, সেটির যথেষ্ট অভাব। পার্বত্য চট্টগ্রাম প্রায় 13টি নৃগোষ্ঠী বসবাস রয়েছে, বৈচিত্র্যময় একটি পার্বত্য চট্টগ্রাম আমরা যেটি বলে থাকি। নানান সময় এই পার্বত্য চট্টগ্রামকে ঘিরে নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রয়েছে। এর মধ্যে প্রধান যেটি ষড়যন্ত্র, সেটি হচ্ছে গিয়ে বর্তমান সময় আমরা যেটি শুনতে পাচ্ছি যে জুমুল্যান্ড একটি শব্দ, খুবই প্রচলিত শব্দ, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জুমুল্যান্ড বাস্তবায়নের জন্য প্রায় বেশ কয়েকটা আপনার এজেন্সি বলেন বা গোষ্ঠী বলেন, তারা তৎপর হয়ে আছে। আবার সব কিছু মিলিয়ে পার্বত্য চট্টগ্রামের আজকে যে প্রেক্ষাপট বা পরিস্থিতি, এই পরিস্থিতি মূলত তারই একটি আপনার বাস্তবায়ন বলা চলে, বা একটা প্রকৃষ্ট উদাহরণ বলা চলে, বা দৃশ্যায়ন বলা চলে। সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে চলমান বর্তমান যে সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আপনার আমরা দেখেছিলাম যে গত 16 তারিখে খাগড়াছড়িতে মামুন নামের একজন বাঙালিকে তাকে ডেকে নিয়ে গভীর রাতে বাসা থেকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই যে হত্যাকাণ্ড, সেটি একটি ভিডিও আমরা দেখেছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। এই হত্যাকাণ্ডটি একদমই সুপরিকল্পিতভাবে হয়েছে, এবং এই হত্যাকাণ্ডটির সাথে জড়িত আমরা ভিডিওতে যাদেরকে দেখেছি যে উপজাতীয় সম্প্রদায়ের কিছু লোকজন সেখানে জড়িত, যারা কিনা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল এবং তাকে হত্যা করেছে। একটু আপনাকে এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই। এটাও তো প্রচলিত আছে এবং জানা যাচ্ছে যে আমাদের এই প্লেনল্যান্ড থেকে যারা সন্ত্রাসী ছিল ফ্যাসিস্ট সরকারের, তারা সেখানে অনেক বাড়িতে আশ্রয় নিয়েছে। তারাও ওই অশান্তির সৃষ্টির পেছনে উস্কানি দিচ্ছে এবং তারা সহযোগী হিসেবে সন্ত্রাসীদের সাথে কাজ করছে। এই ব্যাপারে আপনার কোনো? জি, আপনি যে ধারণাটা করেছেন, আপনার সাথে একদমই আমি পুরোপুরি, আপনার কনসেপ্ট আমার কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার, একই রকম। সেটি হচ্ছে এই যে মামুনকে যে হত্যাকাণ্ডটি যেটি সংঘটিত হলো, এই হত্যাকাণ্ডের পরবর্তীতে আমরা দেখেছি পরিকল্পিত কিছু ঘটনা সেখানে ঘটানো হয়েছে। শান্তি পাহাড়কে অশান্ত করার জন্য বেশ কিছু এজেন্সি সেখানে কাজ করেছে। এর মধ্যে আমরা ধারণা করেছি আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত, এই ভারতের ইন্ধনে এবং ভারতের প্রিসক্রিপশনে
এই কাজগুলি হয়ে থাকতে পারে। যেমন দিঘিনালাতে সুশৃঙ্খল শান্তিপূর্ণ একটি মিছিলের মধ্যে হঠাৎ করে আক্রমণ করা হলো। কারা আক্রমণ করলো, কী উদ্দেশ্যে আক্রমণ করলো, এবং এই যে ঘটনাকে ভিত্তি করে পাহাড়ে অশান্তি ছড়িয়ে পড়লো। এবং এই অশান্তির পিছনে যারা জড়িত ছিল এবং যারা ইন্ধন দিচ্ছে, এই ফ্যাসিস্ট সরকার, তারা বিভিন্নভাবে চেষ্টা করেছিল বাংলাদেশকে আপনার ছাত্র গণ অভ্যুত্থানের পরবর্তী সময় নানানভাবে উত্তপ্ত করার জন্য। তারা কিন্তু ব্যর্থ হয়েছে। তারা যেহেতু ব্যর্থ হয়েছে, তারা পরবর্তীতে পাহাড়কে বেছে নিল এবং এই মামুন হত্যাকাণ্ডকে ঘিরে তারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চেয়েছিল এবং তারা যেটি চেয়েছিল যে পার্বত্য চট্টগ্রামে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে পার্বত্য চট্টগ্রামের অশান্ত পাহাড়কে আর শান্ত পাহাড়কে অশান্ত করতে তারা চেয়েছিল। কিন্তু যেটি হয়েছে সেটি আমরা দেখেছি যে তাদের যে ষড়যন্ত্র, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে যে ভারতের এজেন্ট যারা কাজ করছে, বিশেষ করে এখানে রয়ের কিছু ইনফ্লুয়েন্স আছে এবং পার্বত্য চট্টগ্রাম বিভিন্নভাবে ভারতীয় কিছু এজেন্সি রয়েছে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পার্বত্য চট্টগ্রামকে বিভিন্ন সময় টার্গেট করে থাকে। এবং আপনি একটি বিষয় অবশ্যই জানেন যে পার্বত্য চট্টগ্রামকে ভারত সরাসরি 1997-এ 2রা ডিসেম্বরে যে চুক্তিটি করেছিল, সেই চুক্তিটি কিন্তু হয়েছিল ভারতের একদমই সরাসরি প্রত্যক্ষ একটি প্রিসক্রিপশনে। জ্যোতি বসু, ধন্যবাদ ফরাজি আপনাকে। আরেকটা জিনিস প্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি, অ্যাকচুয়ালি আমাদের প্রতিবেশী দেশের নাম ভারত নয়, এটা হলো ইন্ডিয়া। যখন আমরা ভারত কথাটা বলবো তখন এটা সমার্থক হবে তাদের অখণ্ড ভারত প্রতিষ্ঠার একটি বিষয় হিসেবে। সুতরাং তাদের সব জায়গায় লেখা আছে পিপলস রিপাবলিক অফ ইন্ডিয়া। ওকে, আমরা ইন্ডিয়া শব্দটাই ব্যবহার করা যুক্তিযুক্ত। শ্রদ্ধেয় জেনারেল আকবর স্যার, আপনার চৌকস নেতৃত্বে বাংলাদেশ সামরিক বাহিনীতে আপনি ডিভিশন কমান্ড করেছেন, আপনি কমান্ড করেছেন ব্রিগেড, আপনি কমান্ড করেছেন ইউনিট, ব্যাটালিয়ান, এবং আপনার আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট ছিল আমাদের সেনাবাহিনীর সদর দপ্তরে। আপনি ছিলেন ডাইরেক্টর মিলিটারি অপারেশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে অন্যতম একটা দায়িত্ব ছিল পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। সে ভূমিকা রাখায় কেন প্রয়োজন হয়েছিল আমাদের সামরিক বাহিনীর সে সময়ে, কেন প্রয়োজন হলো স্যার, এই প্রসঙ্গে যদি আপনি সংক্ষেপে একটু বলেন প্লিজ। ধন্যবাদ কর্নেল হক। এবং আমি এটা কিন্তু আমার মাই ফার্স্ট অ্যাপিয়ারেন্স, কোনো আমি ডাইরেক্ট টেলিভিশনের সামনে আমার কিছু বক্তব্য রাখা। আগে বলিনি, কেননা মন খুলে কথা বলার একটা বাধা ছিল। দ্বিতীয়, আমাদের স্বাধীনতার পরে এই ছাত্র জনতার আন্দোলনে যে এই স্বাধীনতা আমার পুনরায় পেয়েছি, তাই আমি আগ্রহ বোধ করছি কিছু বাস্তবে সত্যি কথা বলতে। আমি যখন ডিএমও ছিলাম 96-এর জুন থেকে 98-এর জুলাই পর্যন্ত, ওই সময় কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি ডিসেম্বর 1997-এ, এটা ছিল 2রা ডিসেম্বর 1997-এ এটা প্রথম এটা এগ্রিমেন্টটা সাইন করা হয়। এবং আপনারা জানেন তখনকার তদানীন্তন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ, উনি ছিলেন ইজ দ্য ন্যাশনাল চিফ কোঅর্ডিনেটর। স্যার একটু এখানে আপনাকে আমি থামাতে চাচ্ছি। স্যার, সেদিন আমি 24 ডিভিশনের জিওসির অফিসে ছিলাম যখন চুক্তিটা স্বাক্ষরিত হতে যাচ্ছে। তখন জেনারেল অফিসার কমান্ডিং ছিলেন জেনারেল মুতিন বীর প্রতীক। আমরা স্টাফ কলেজ থেকে ভিজিটে গিয়েছিলাম সেদিন। আমি একটা প্রশ্ন করেছিলাম স্যারকে যে এই যে চুক্তিটা স্বাক্ষর হচ্ছে স্যার, আপনি কি আপনার মন্তব্য কি, আপনি এখানে কেন? ইউ আর অল ইন 24 ডিভিশন, আপনি এরিয়া কমান্ডার, ইট ইজ ইয়োর এরিয়া অফ জুরিসডিকশন, বাট ইউ আর নট দেয়ার, হোয়াট ইজ দ্যাট? মানে এই কোশ্চেনের উত্তরে উনি উত্তর দিয়েছিলেন খুবই সংক্ষেপে, আই নো নাথিং অ্যাবাউট ইট। এই প্রসঙ্গে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি স্যার। দেখেন, আন্ডার এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেটিক ডিসপেন্সেশন, সেখানে দ্য মিলিটারি একটা পলিটিক্যাল গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে এবং তাদের এর মধ্যেই চলে। তা আমরা ডিএমও যখন ছিলাম, যখন আমি ডিএমও হিসাবে এবং আবুল হাসান আবদুল্লাহ যিনি যে ন্যাশনাল চিফ নেগোসিয়েটর হিসেবে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, ওনার সাথে আর অন্যান্যও ছিলেন, কিন্তু দেয়ার ওয়ার কোনো কিন্তু মিলিটারি অফিসার ওই নেগোসিয়েশন টিমে ছিল না। তো তখনকার সেনাপ্রধান তদানীন্তন ছিলেন জেনারেল মাহমুদ, এবং উনি আমাকে তখন দায়িত্ব দিলেন ডিএমও হিসাবে যে তুমি যে আবুল হাসনাত আবদুল্লাহ ওনাকে চিফ হুইপকে, ওনাকে তুমি আমাদের মিলিটারি ইন্টারেস্টগুলো নিয়ে ওনাকে ব্রিফ করবে। এবং উনি আমাকে প্রায়ই তখন ওনার বাসা ছিলেন এই আমাদের সংসদের পাশে, চিফ হুইপের পাশে, আমাকে রাত্রে রাখতেন। ওনার সাথে আমার বেশ কটা সেশন হয়েছে এবং সেখানে
আমাদের যে মিলিটারি যে কম্পালশনস, সভারেন্টি এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের যেসব করার কথা, আমি সবসময় ওনাকে ব্রিফিং করেছি। এবং আমি তো ওনাকে তখন একটা কথা, শক্ত কথা আমি বলেছি, দেখেন এই যে আজকে আপনারা পরিস্থিতি, আপনারা যে আজকে সাইন করার জন্য এই পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী যে আপনাদের সাথে এগ্রি করেছে, রাজি হয়েছে, এটা মূল কারণ সেই পরিস্থিতি সেনাবাহিনী তৈরি করতে সক্ষম হয়েছে। তাই আপনি আজকে এই পজিশনে আপনি এই নেগোশিয়েট করার জন্য আপনি সময় পেয়েছেন। এর প্রাককালে এই শান্তি বাহিনীর মানে এগ্রিমেন্ট শুরু হওয়ার আগে আমি একটা পদক্ষেপ নিয়েছিলাম, সেটা খুব প্রশংসিত হয়েছিল পরবর্তীতে। সেটা তখন আমি সেনাপ্রধানকে বলেছিলাম, আমরা এই শান্তির পার্বত্য চট্টগ্রামকে আমরা ল্যান্ডলক রেখেছি কেন? ওয়াই নট, যারা এই দেশের বুদ্ধিজীবী আছে, সাংবাদিক আছে, তাদেরকে কেন আমরা পার্বত্য চট্টগ্রামে অ্যাক্সেস দিচ্ছি না? তারা যদি যে বাস্তবটা যিনি দেখে, তাহলে অবশ্যই তারা বাস্তবটা বুঝবে কী পরিপ্রেক্ষিতে আমাদের সেনাবাহিনী এবং আমাদের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কত কষ্ট করে এই পার্বত্য চট্টগ্রামে ধরে রাখার চেষ্টা করছে। ওর পরিপ্রেক্ষিতে উনি আগে বলছেন, ঠিক আছে আমার একটা নোটশিট দাও। আমি নোটশিট দিলাম, সেটা উনি তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এটাকে স্যাংশন দিলেন। এবং তখন আমার মনে আছে আমার থাকাকালীন সময় মোট 86 জনকে আমরা প্রত্যেকে 4 থেকে 5 দিনের ট্রিপ ঢাকা থেকে এক একটা গ্রুপে 4 থেকে 5 জনকে আমরা নিয়ে যেতাম। এবং তারা 4 to 5 ডেজ তারা চিরাং হিল ট্র্যাক্সে থাকতো। প্রথমে জিওসি 24 ডিভিশনের কাছে একটা ব্রিফিং পেত, তারপরে বিভিন্ন ক্যাম্পে ওনারা এবং ওনারা সচক্ষে দেখতেন। এইটার একটা বিরাট একটা ফল হয়েছিল যে যারা পার্বত্য চট্টগ্রামে ঢাকায় বসে কল্পনা করতেন, তার বাস্তব চিত্র ছিল পুরো ভিন্ন। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে ওনারা ভিজিট করে আসার উইদিন 7 ডেজ ওনাদেরকে আমরা আর্মি হেডকোয়ার্টার সেনাপ্রধানের অফিসে চায়ের দাওয়াত দিতাম। এবং চায়ের দাওয়াতে ওনাদেরকে আমরা জিজ্ঞেস করতাম, আপনাদের এক্সপিরিয়েন্সটা কী, আপনারা কী দেখলেন, এবং যদি আপনাদের কোনো জিনিস আপনার যদি দৃষ্টিকটুর হয়, যেটা মনে করেন আমরা ঠিক করছি না, কাইন্ডলি সেনাপ্রধান এখানে আছেন, সিজিএস আছেন এবং আমি সেরকম ডিএমও হিসাবে, আপনারা এখানে বলবেন, আমি সেনাপ্রধানের কাছ থেকে অর্ডার নিয়ে উইল পাস ইট অন। এবং ওনারা এতই সারপ্রাইজ হয়েছিলেন যে ইজ আর্মি সো ট্রান্সপারেন্ট, ওনারা বিশ্বাস করেন। স্যার এই পর্যায়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাব যে চুক্তিটা হয়েছিল বিটুইন একটা সন্ত্রাসী গ্রুপের সাথে, সন্ত্রাসী গ্রুপ ভার্সেস বাংলাদেশ সরকার। আপনার সামরিক ইতিহাসের গভীর জ্ঞান আছে। একটা সন্ত্রাসী গ্রুপের সাথে একটা সরকারের, দেশীয় সন্ত্রাসী গ্রুপের সাথে সরকারের যে চুক্তিটা হয়েছে, ধরে নিলাম দেশের শান্তি প্রতিষ্ঠায় হয়েছিল, সরকার সেটা চেয়েছিলেন, কিন্তু সেই চুক্তিটা কি বাংলাদেশের স্বার্থ পরিপূরক হয়েছে কিংবা স্বার্থের অনুকূলে গিয়েছিল আমাদের দেশীয় স্বার্থের? স্যার, আমরা ডিফেন্স অফিসার হিসাবে যদি আমি ফ্র্যাঙ্কলি এখন বলি, ইন রেট্রোস্পেক্ট, অবশ্যই হয়নি। সংক্ষেপে যদি অবশ্যই হয়নি, কারণ এখানে কিছু কিছু জিনিস ছিল যেটা অবশ্যই আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে। 1 নম্বর ছিল সেনাবাহিনীকে ক্লোজ করে ফেলতে হবে। সেনাবাহিনী ক্লোজটা তো ওখানকার পরিস্থিতির উপর নির্ভর করবে, কিন্তু এগ্রিমেন্ট আগে থেকেই তারা সাইন করে ফেললো যে কী কোন কোন ক্যাম্পগুলো ক্লোজ করা হবে। তবে পরবর্তীতে এটা আমাদের যখন দেখলাম, এটা আমরা যদি এইভাবে ক্লোজ করা, ওয়াইন্ড আপ করা শুরু করি, তাহলে আমরা কিন্তু ওখানে শান্তি রক্ষা করতে পারবো না। তারপরে গভর্নমেন্টের সাথে এগুলো অনেক আলোচনা করে যেই পরিমাণ উইথড্র করার কথা ছিল, আমাদের সাজেশনের উপর ভিত্তি করে সবগুলো ক্লোজ করা হয়নি। যদি হতো, আমি মনে করি তখনই আবার কিন্তু অশান্তিতে ফিরে যেত। স্যার, আরেকটা বিষয় আমরা যদিও আবার পরে আমরা আসবো, সেটা হলো যে এই যে অধিকার, নাগরিক অধিকার, একজন নাগরিক হিসেবে দেশের সংবিধান অনুযায়ী আপনি দেশের যে কোনো অঞ্চলে বসবাস করতে পারেন, আপনার সে অধিকার আছে। আপনি সেখানে ইচ্ছা করলে জমি ক্রয় করতে পারেন, বাড়ি করতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন, এটা তো সারা বিশ্বজুড়ে তাই নিয়ম। শুধু এই বাংলাদেশের ক্ষেত্রে কেন এমন একটা চুক্তি হলো, যে চুক্তিতে যে প্রশ্নটা করছিলাম আপনাকে স্যার, যেটা এই যে অসম একটা চুক্তি, মানুষের অধিকার, সম অধিকার, এই অধিকার প্রতিষ্ঠায় এটা কি সঠিক ছিল আপনি মনে করেন, জমির অধিকারের ব্যাপারটা? অ্যাকচুয়ালি পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কিন্তু ক্যাডাস্ট্রাল সার্ভে। এটা শান্তি চুক্তির মধ্যেও ছিল। আমি মনে হচ্ছে আমি যখন লাঙ্গাদুতে সিও ছিলাম 89-90-তে, তখন কিন্তু পার্বত্য চট্টগ্রাম শান্তি বাহিনীর
মানে তখন তাদের লংগদুতে তখন আপনি 14 বেঙ্গলের 14 এবং পরে 4 বেঙ্গল 4 বেঙ্গল দুইটা ইউনিট কমান্ড করেছেন। তখন কিন্তু একটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা ডেলিগেশনে ছিল টু ফাইন্ড ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইন চিটং হিল ট্রাক্স, তখন লাঙ্গাদুতেও তারা এসেছিল এবং তখন এই জিনিসটা নিয়ে কিন্তু খুবই ওতপ্রোতভাবে আলোচনা হয় যে হোয়াট ইজ দ্য রিয়েল প্রবলেম চিটং হিল ট্রাক্স, এবং তখন আমরা কিন্তু এক বাক্যে আমরা বলেছিলাম ক্যাডাস্ট্রাল সার্ভে, ল্যান্ড রিডিস্ট্রিবিউশন, কারণ ওখানে খাস ল্যান্ড প্রচুর ছিল। এই ল্যান্ড ডিস্ট্রিবিউশনটা কিন্তু আমার যতদূর জানা মতে এখনও পর্যন্ত এটা কমপ্লিট হয়নি। একটা কমিশন হয়েছিল কিন্তু কাজ সেভাবে আগায়নি, এবং আমি এখনও মনে করি শান্তি বাহিনীর এই তাদের যেই আক্রোশ এটা অনেকাংশে কমে যাবে যখন সাধারণ উপজাতিরা তাদের যদি তাদের জমিটা যেটা আগে পর্চার মাধ্যমে হতো সেটা তাদেরকে বুঝিয়ে দিয়ে যেখানে তাদের ল্যান্ড নেই, সরকার খাস ল্যান্ড, সেখানে যদি আমরা বাঙালিদেরকে সুন্দরভাবে তাদেরকে বসবাস করার সুযোগ করে দিতে পারি। আমার কাছে কিন্তু খুব অবাক লাগে যে আমরা পৃথিবীতে কিন্তু বাঙালি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় একটা হোমোজিনিয়াস গ্রুপ। আমরা এই দেশটাকে কত সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এবং পার্বত্য চট্টগ্রামে যেই 13টা উপজাতি আছে এরা তো আমাদের অলংকার, আমরা তো তাদেরকে অলংকার হিসেবেই রাখতে চাই। সেই হিসেবে এটা একটা আমাদের এক্সট্রা সৌন্দর্য। আপনারা দেখেন আমেরিকা, কানাডা, এরা রেড ইন্ডিয়ানসদেরকে ভাগিয়ে এখন তাদেরকে মিউজিয়ামে ঢুকিয়েছে। আমরা তো পার্বত্য চট্টগ্রামে মিউজিয়ামে ঢুকাতে চাই না, তারা আমাদের সাথে আমাদের অলংকার হিসেবে তাদেরকে আমরা গড়ে তুলতে চাই। আমরা ভারতীয় হিসাবে আমাদের একে অন্যকে বিশ্বাস আস্থায় আমরা দেশ গড়তে চাই, এবং পার্বত্য একটা এত সুন্দর জায়গা, এবং আমরা জানি সাধারণ পাহাড়িরা কিন্তু খুবই নিরীহ। আমার অনেক সময় সুযোগ হয়েছে তার কথা বলতে, তারা কিন্তু যুদ্ধ চায় না। আমরা বিশ্বাস আমরা যদি আবার সিনসিয়ারলি অ্যাজ এ নেশন আমরা যদি স্টেপ নিই, আমরা তাদেরকে আবার ফিরিয়ে আনতে পারি এবং আমরা এই সংঘাতময় পরিস্থিতি সংশোধন করতে পারি। আমার একটা আবার সাজেশন হবে, আমরা সাজেশনে পরবর্তীতে আসবো লাস্টের দিকে। স্যার, এই পর্যায়ে আমি ফরাজির কাছে আসছি। ফরাজি, আপনি সেখানে একজন নাগরিক, আপনি সেই বাগাইছড়ি এলাকার বসবাস, লংগদুতে আপনার বসবাস, যেখানে স্যার কমান্ড করেছিলেন। আপনি কি মনে করেন এই যে বৈষম্য বাংলাদেশের আমাদের প্লেইনল্যান্ডের যারা বাঙালি কিংবা উপজাতি, এই চুক্তির মাধ্যমে কি কোনো বৈষম্যের সৃষ্টি হচ্ছে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করেছেন। আসলে পার্বত্য চট্টগ্রামে এখন যে সকল সমস্যা আমরা দেখছি, অধিকাংশ সমস্যাই তৈরি হচ্ছে বৈষম্যকে ঘিরে। যেমন এই 2024-এ এসে আমরা যখন ফ্যাসিস্টকে বৈষম্যের জন্য হটালাম, ঠিক এই সময় আপনি যদি পার্বত্য চট্টগ্রামের দিকে আপনি তাকান, আমি যদি পুরো দেশকে বৈষম্যের একটি পুকুর হিসাবে আমি বিবেচিত করি, সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বৈষম্যের একটি সমুদ্র। 1997 সালের 2রা ডিসেম্বরে এই যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি, যেটাকে কিনা আমরা ক্ষেত্রবিশেষ কালো চুক্তি বলি, এই যে চুক্তিটি করলো হাসিনা সরকার ক্ষমতায় আসার লোভে, দেশ বিক্রির যে চুক্তিটা, এই চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের বৈষম্যের একটি সমুদ্র তৈরি হয়েছে। সেটি কীরকম? পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করতে গিয়ে বেশ কিছু প্রতিষ্ঠানে সেখানে জন্ম হয়েছে। যেমন ধরুন, সেখানে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম আলাদা একটি মন্ত্রণালয় পর্যন্ত গঠিত হয়েছে। কিন্তু এই যে মন্ত্রণালয়গুলি প্রত্যেকটাতে অংশগ্রহণ এবং লিডিং পজিশনে হচ্ছে এই চুক্তি অনুযায়ী উপজাতীয় জনগোষ্ঠী। সেখানে কিন্তু 52% বাঙালি জনগোষ্ঠী আছে, যারা কিনা এই সকল প্রতিষ্ঠানে অংশগ্রহণ সুযোগ পায় নামে মাত্র। তারা কিন্তু চেয়ারম্যান হতে পারবে না, তারা কোনো ইফেক্টিভ লিডিং পোস্টে থাকতে পারবে না। সুতরাং আপনি আবার যদি একটু তাকান, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে এই চুক্তির মধ্য দিয়ে একটা কোটা তৈরি হয়েছে, যে কোটাটি হচ্ছে গিয়ে পার্বত্য চট্টগ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতের সাথে আনার জন্য একটি কোটা দিয়েছিল, সেটি হচ্ছে 5% কোটা। কিন্তু পার্বত্য চট্টগ্রাম নৃগোষ্ঠী সম্প্রদায় তো 5% নেই, 1.23% হচ্ছে নৃগোষ্ঠী। তাহলে এই 5% কোটা শুধুমাত্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদেরকে দিয়ে বৃহত্তর যে আপনার 52% বাঙালি জনগোষ্ঠী আছে তাদেরকে কিন্তু প্রতিকূলে কিন্তু তাদেরকে পিছিয়ে ফেলা হয়েছে। আপনাকে এই প্রসঙ্গে আরেকটা জিনিস, আপনি কি মনে করেন এই যে সেখানে বাঙালিরা বসবাস করে 52%, তাই নয় কি? জি, আমরা তো দেখি না সেখানে তাদের লেখাপড়ায় কিংবা কোনো উচ্চ শিক্ষায়, কারিগরি শিক্ষায়, কিংবা আমরা যদি বলি এনজিওদের যে প্যাট্রনাইজেশন, সব কিছুতে তারা বঞ্চিত। হাড্ডিসার দেহ, খাবার নাই ঘরে, ছিঁড়া জামা পরা, এই প্রত্যন্ত অঞ্চলে সেই সমস্ত বাঙালি আমি বেরিয়ে দেখেছি। তো আপনার কি মনে হয় তাদের কি এই কোটায় আনা উচিত কিনা উপজাতিদের মতো?
এই প্রসঙ্গে? অবশ্যই এই যে কোটাটি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পিছিয়ে পড়া যারা জনগোষ্ঠী। পিছিয়ে পড়া জনগোষ্ঠী কি বাঙালি নয়? পিছিয়ে পড়া জনগোষ্ঠী কারা? স্পেসিফিকলি যারা পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা উপজাতির লোকজন বসবাস করে তারাই। যারা পাহাড়ে আমরা বসবাস করি আমরা কি পিছিয়ে না? আপনি স্বাভাবিকভাবে যদি একটি সার্ভে করেন 27% শিক্ষার হার হয়েছে অনলি বাঙালি কমিউনিটির। অন্যদিকে যদি আপনি চাকমা কমিউনিটি দেখেন প্রায় তারা 70%-এর উপরে কিন্তু শিক্ষিতের হার। সুতরাং এটা থেকেই কিন্তু একদম স্পষ্ট দৃশ্যমান যে পাহাড়ে সত্যিকার অর্থে কারা সেখানে বৈষম্যর শিকার। আপনি যদি পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে যান সেক্ষেত্রে ওই যে সন্ত্রাসী প্রধান সন্তুল আমার সাথে আপনি চুক্তি করে শান্তি প্রতিষ্ঠা আপনি করতে পারবেন না। আপনাকে কথা হচ্ছে একটা নির্দিষ্ট এলাকাকে আপনি সমান অধিকার দিয়ে সকলের মধ্যে আস্থা তৈরি করে আপনাকে শান্তি দেওয়ার প্রতিষ্ঠা করতে হবে। এখন যে আপনি 97-এ যে আপনি চুক্তিটা করলেন পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য, প্রকৃতপক্ষে তো শান্তি ফিরে আসে না। কেন আসবে? আসারও তো কথা না। কারণ পার্বত্য চট্টগ্রাম শুধুমাত্র জেএসএস তো শুধু সন্ত্রাসী গোষ্ঠী না, সেখানে আরও 4-5টা সন্ত্রাসী গোষ্ঠী আছে। যেমন আমরা ইউপিডিএফকে দেখলাম গত কিছুদিন আগে, তারাও শান্তি চুক্তি তাদের সাথে চুক্তি করার গভর্নমেন্টকে একটা তাগাদা দিচ্ছে। সুতরাং আপনি পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে হলে এই 5টা সন্ত্রাসীর সাথে ইন্ডিভিজুয়ালি আপনি চুক্তি করে তো শান্তি প্রতিষ্ঠা আপনি করতে পারবেন না। আপনাকে বেসিক যে মানুষের রাষ্ট্রীয় যে সকল অধিকার রয়েছে সে সকল অধিকার প্রতিষ্ঠা করে আপনাকে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান প্রত্যেকটা জিনিসকে আপনি নাগরিককে এই সুবিধাগুলি নিশ্চিত করেই আপনাকে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কোনো জাতিগোষ্ঠী কোনো বিশেষ সম্প্রদায়কে বাদ দিয়ে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আমি যদি পার্বত্য চট্টগ্রাম ম্রোন সম্প্রদায়ের কথা বলি, যেমন আপনি পাহাড়ে যদি দৃষ্টিপাত করেন সেক্ষেত্রে সবচাইতে সুযোগ সুবিধা কারা পাচ্ছে? সবচাইতে বেশি সুবিধা পাচ্ছে সেখানে চাকমা, মারমা এবং ত্রিপুরা জনগোষ্ঠী। অন্যান্য যে সকল জনগোষ্ঠী সেখানে রয়েছে প্রায় 10টার মতো বাঙালি সহ, তারা কিন্তু তাদের থেকে অনেক বেশি পিছিয়ে। সুতরাং আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনি যদি পাহাড়ে সত্যিকার অর্থে যে সমস্যাগুলি সমাধান আপনি করতে চান, আপনি যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, সেক্ষেত্রে প্রথমত পাহাড়ে বৈষম্য দূর করতে হবে এবং আমাদেরকে খুঁজে বের করতে হবে যে পার্বত্য চট্টগ্রামে কোন কোন বিষয়গুলির কারণে সেখানে বৈষম্য তৈরি হয়েছে। হ্যাঁ, ম্রো, চাক, লুসাই থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রাম প্রত্যেকটা জাতিগোষ্ঠীকে আপনি যতদিন পর্যন্ত না তাদেরকে নাগরিক অধিকার নিশ্চিত করতে পারবেন, সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে পারবেন, ততদিন পর্যন্ত কিন্তু পার্বত্য চট্টগ্রামে আপনি যতই সন্ত্রাসী প্রধানের সাথে আপনি চুক্তি করেন না কেন, শান্তি প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব না। সুতরাং আগে সমধিকার নিশ্চিত করে আস্থার জায়গাটাকে আপনাকে তৈরি করতে হবে। আরেকটা বিষয়, ফরাজি ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি জেনারেল ফজলে আলাহি আকবরের কাছে যাচ্ছি। শ্রদ্ধেয় স্যার, অনেকে বলছেন বিশেষ করে পার্বত্য চট্টগ্রামকে একটি প্রতিবেশী দেশ তাদের অষ্টম সিস্টার্স যেটা বলা হয়, অষ্টম সিস্টার্স বানানোর জন্য একটা দীর্ঘমেয়াদী তাদের পরিকল্পনা ছিল এবং এখনও আছে। এই প্রসঙ্গে আপনি কি মনে করেন এটা কি কোনোভাবে তাদের পক্ষে সম্ভব হবে কিংবা সেই ধরনের পরিস্থিতি তৈরি করতে তারা সমর্থ হবে? এটা কি আপনার মনে হয় একজন সামরিক বিশেষজ্ঞ হিসেবে? স্যার ধন্যবাদ। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো, আমি অ্যাকচুয়ালি পার্বত্য চট্টগ্রামে যখন ইউনিট কমান্ড করতে লাঙ্গাদুতে গিয়েছিলাম সেটা ছিল 1989, এবং তখন লাঙ্গাদুতে একটা ম্যাসিভ ম্যাসাকার শান্তি বাহিনী দ্বারা করা হয়েছিল, যেখানে লোকাল ইউনিয়ন ইলেক্টেড উপজেলা চেয়ারম্যানকে কিন্তু শান্তি বাহিনীর বাঙালি ছিল আব্দুর রশিদ আমার নাম, তাকে কিন্তু খুন করা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে বাঙালি চাকমার মধ্যে ওখানে ভীষণ একটা দাঙ্গা লাগে। আমি ওই বছরে আমি তার ইউএন থেকে ফিরে আসি এবং আমি নিজেকে তখন বলি যে আমি হিল ট্র্যাক্সে কমান্ড করতে চাই, কেন তখনকার মধ্যে সেনাবাহিনীতে ছিল পদাতিক ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল যারা আছে তারা হিল ট্র্যাক্স কমান্ড না করলে তারা ফার্দার প্রমোশন পাবে। আমি ভলেন্টিয়ার মাইসেলফ ওখানে যেতে, জেনে শুনে যে ওখানে একটা বিরাট অরাজকতার সৃষ্টি হচ্ছে। তা আমি ওখানে যে আমি চাকমারা এই মারামারি পরে তারা পাহাড়ের ভিতরে চলে গেছে, আমি ভিতরে প্রত্যেক দিন পেট্রোল নিয়ে তারা যেখানে আছে তাদেরকে বুঝাতে চেষ্টা করতাম এবং তখন আমি তাদেরকে বলেছিলাম যে দেখো, তোমরা স্বাধীন দেশ যদি করতে চাও, আচ্ছা ঠিক আছে, তোমরা কয় বছর হয়ে গেল আজকে? শান্তি চুক্তি হলো তো 27 বছর হয়ে গেল। তো এত বছর পরে তোমরা এত বছর ধরে যুদ্ধ করছো, তোমরা কেন এই দেশটাকে স্বাধীন করতে পারছো না? ওয়াই আর ইউ বিকাম আ পন ইন দ্য হ্যান্ড অফ ইয়োর নেইবার? তোমাদেরকে যে ব্যবহার করছে এই দাবার গুটি তোমরা কেন হচ্ছ? তোমাদেরকে যদি সত্যি সত্যি যারা তোমাদেরকে সাহায্য করছে তারা যদি সত্যি তোমাদেরকে স্বাধীন করতে চায় এত সময় লাগছে কেন? বাংলাদেশ তো 9 মাসে স্বাধীন হয়েছে, ইন্ডিয়া আমাদেরকে সহায়তা করে পাকিস্তানের এগেনস্টে 9 মাসের মধ্যে স্বাধীন করেছে। তোমরা এত বছর করে যুদ্ধ করছো, তা তোমরা এই যুদ্ধ করে তোমরা পাচ্ছ কি? আমি এখনও আবার বলবো, এই পাদে আপনারা ফাঁদে পা দিয়েন না, এর শেষ নাই, এতে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। এবং এখানে আমি আবার আমাদের শ্রদ্ধেয় মাননীয় যে চিফ অ্যাডভাইজার কয়দিন আগে কথাটা বলেছেন,
পার্বত্য চট্টগ্রাম অশান্ত হলে এর প্রতিফলন সেভেন সিস্টার স্টেটসে হবে। তা আমি আমাদের আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াকে বলবো, এই খেলা যেন না, এই আগুন নিয়ে খেললে সবাই ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি উপজাতিদেরকে আমি বলবো যে আসেন আমরা মিলেমিশে থাকি, একটা সোনার বাংলা করি। আপনাদেরকে আমরা জাদুঘরে রাখতে চাই না, আপনারা আমাদেরকে বন্ধু হিসাবে আমাদেরকে গ্রহণ করুন, নিশ্চয়ই এদের উন্নতি হবে। একটা ছোট্ট প্রশ্ন, আপনি দীর্ঘদিন কমান্ড করেছেন বিভিন্ন পর্যায়ে, ব্যাটালিয়ন থেকে ডিভিশন পর্যন্ত, আমিও আপনার অধীনে ছিলাম, এবং আমাদের সাথে যারা উপজাতি অফিসার, উপজাতি সৈনিক বিভিন্ন র্যাঙ্কে চাকরি করেছে, আপনি কি কখনো আপনার মনের ভিতরে বৈষম্যমূলক কোনো চিন্তাভাবনা এসেছিল? আমি একটা কথা আপনি বলি, যারা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীতে ছিল, আমি আপনাকে একটা এক্সাম্পল, আমি যখন স্টাফ কলেজে ডিএস ছিলাম, আমার সিন্ডিকেটে বাংলাদেশের 4 জন খুব ভালো অফিসার ছিল, 4 জন সিন্ডিকেটে আমার সিন্ডিকেটে পড়েছিল। যেমন তুষার কান্তি চাকমা, ব্রিগেডিয়ার জেনারেল হেলাল, ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল ওয়াদুদ, তারপরে হেলাল, 4 জন। এই 4 জনই কিন্তু ওই কোর্সে তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হয়েছিল। এবং এর মধ্যে আমার অ্যাসেসমেন্টে ছিল তুষার ওয়াজ দ্য বেস্ট, হি শুড হ্যাভ মেড আ জেনারেল। আমি এখনও আফসোস করি তুষার কেন জেনারেল হয়নি। সে তুষার অফিসার ছিল, নাম যেরকম কাজেও সেরকম। বাট জেনারেল তো হয়েছে স্যার, অনুপ কুমার চাকমা হয়েছে, বা তুষার ইজ বাই ফার না হয়েছে, তখন হয়তো তার মতো আরো কোয়ালিফাইড ছিল, ইকুইভ্যালেন্ট, বাট তাকে তো উপজাতি হিসেবে পরিচিত করা হয়। বাট সে কিন্তু আমার কাছে হি ওয়াজ দ্য বেস্ট এন্ড আই রিকমেন্ডেড দ্য বেস্ট। দ্যাট ওয়াজ আমার কাছে, সে ট্রাইবাল বলে তাকে আমি ইয়ে করবো, এটা আমার গুণাক্ষরেও কোনো সময় আমার অন্তরে আসে নেই। হি ইজ দ্য বেস্ট এন্ড হি ইজ দ্য বেস্ট ইরেসপেক্টিভ অফ হিজ, তার কি সে বাঙালি না চাকমা, এটা আমাকে কোনো দিন আমাকে এটা নিয়ে চিন্তা করতে হয়নি। আমিও তাই দেখেছি স্যার। আমরা তো শুধু সেখানে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বলি, দেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু উপজাতিরা খুব লিডিং পজিশনে আছে। যদি বৈষম্যই থাকতো তাহলে অধিকাংশ ছাত্র ছাত্রী তাদের সাথে বিভিন্ন ঝগড়া ফ্যাসাদ হতো, তাদের সাথে সম্পর্ক ভালো থাকতো না, কিংবা আপনি দেখেন রেজাল্টের ক্ষেত্রেও তারা অনেক ভালো ভালো করছে, সুযোগ করে দেওয়া হচ্ছে। তো সুতরাং এই বৈষম্য কখনো ছিল না আমাদের। ফরাজি, আপনি তো সেই পার্বত্য চট্টগ্রামে আছেন, আপনি কি মনে করেন না আমরা একই দেশের নাগরিক হিসেবে সেখানে, আমাদের দেশটা তো আমাদের সবার আগে দেশ, এই দেশটাকে আমরা যদি গড়ে তুলতে চাই, আমরা সম্মিলিতভাবে আমাদের গড়ে তুলতে হবে। একটা জাতিকে আলাদা করে, একটা গোষ্ঠীকে আলাদা করে কোনোভাবেই সেটা অগ্রগামী হওয়া যাবে না। সংক্ষেপে বলুন আপনার একটা সাজেশন। সুন্দর প্রশ্ন করেছেন। আসলে পার্বত্য চট্টগ্রামে যে 13টি নৃগোষ্ঠী আছে, 13টা নৃগোষ্ঠীর অধিকাংশ যারা সাধারণ মানুষ কিংবা সাধারণ শিক্ষার্থী কিংবা সাধারণ পেশাজীবী যারা আছেন, উপজাতীয়, তারা কিন্তু দেশকে ভালোবাসে, দেশের সার্বভৌমত্বকে ধারণ করে। পার্বত্য চট্টগ্রামে খুব কম সংখ্যক লোকজন আছে যাদেরকে ভারত ব্যবহার করছে, তাদেরকে ব্যবহার করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত করাচ্ছে এবং দেশের প্রতি একটা বিদ্বেষপূর্ণ একটা মনোভাব তৈরি। ধন্যবাদ। সেই বিদ্বেষপূর্ণ মনোভাব যাতে তৈরি হতে না পারে সেই জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকবে। জেনারেল ফজলুল্লাহ আকবর স্যার, আপনাকে শেষ প্রশ্ন, আপনার সাজেশন কি, এই পার্বত্য চট্টগ্রামকে আমরা আরও কিভাবে সমৃদ্ধশালী একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে পারি? আমার সাজেশন হবে, এই মুহূর্তে আমার যেহেতু এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন একটা প্রজন্ম জন্ম হয়েছে বা আমরা নতুনের আশা একটা পাচ্ছি, আমি মনে করি এই ছাত্র সমাজ থেকে সিলেক্টেড কিছু লোক এবং এর থেকে চাকমা এবং বিভিন্ন ট্রাইবের সম্পদ যারা ছাত্র আছে তাদেরকে মনে পার্বত্য চট্টগ্রামে নিয়ে যাওয়া উচিত এবং তাদের পরিস্থিতি তাদের দেখার সুযোগ করে দিক, বাস্তবতা। এবং এদের এই এক্সচেঞ্জ অফ ভিজিটের মাধ্যমে আমি মনে করি অনেক যেটা আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, যেরকম সন্দেহ, এটা দূর হবে। এদেরকে সম্পৃক্ত করলে আমি মনে করি নিউ জেনারেশন জেড, জি জেনারেশন, এরা বুঝবে যে আসল প্রবলেমটা কোথায় এবং দেশকে এগিয়ে নিতে গেলে আমাদের সবাইকে যে একসাথে কাজ করতে হবে, এটা আমরা নিশ্চয়ই তারা অনুধাবন করতে পারবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে এবং ফরাজি। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এতক্ষণ আপনারা আমাদের পার্বত্য চট্টগ্রাম দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এরিয়ার সমস্যা সম্পর্কে এবং সমাধানের উপায় সম্পর্কে আপনারা জানতে পারলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠান সহ আপডেট জানতে ভিজিট করতে পারেন NTB অনলাইন www.ntbbd.com। এছাড়াও NTBর
জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকলকে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।